প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো আছো ইনশাআল্লাহ। আজকে আমাদের অষ্টম শ্রেণী বিজ্ঞান বইয়ের অধ্যায় 8 ইতিপূর্বে আমরা আলোচনা করেছি অনেকগুলো অধ্যায়। আজকে সর্বশেষ অধ্যায়গুলো অর্থাৎ পাঠ 10 থেকে 14 আমরা আলোচনা করব। অত্যন্ত মনোযোগ সহকারে যদি শুনবে, এখানে সুন্দর সুন্দর কিছু রাসায়নিক বিক্রিয়া আছে, এগুলো মনোযোগ সহকারে দেখবে। আজকের আলোচ্য বিষয় ছিল 10 থেকে 12 পাঠের রাসায়নিক বিক্রিয়ায় তাপশক্তি রূপান্তর। রাসায়নিক বিক্রিয়ার তাপশক্তির রূপান্তর কিভাবে হয় এটা আমরা আজকে ব্যাখ্যা করব। তোমার দেখো, মোমবাতি দেখছো তো সবাই। মোমবাতি কি রাসায়নিক বস্তু? অবশ্যই রাসায়নিক বস্তু। কেন? এটা কার্বন এবং হাইড্রোজেন এই দুটি মৌলের সমন্বয়ে গঠিত একটা হাইড্রোকার্বন যৌগ। এটা রাসায়নিক বস্তু। এই রাসায়নিক কার্বন যখন আমাদের বাড়িতে ধরো কারেন্ট থাকে না, তখন অনেক সময় কি করি, এই কার্বনটা জ্বালাই। কার্বনটা জ্বালালে কি হয়, অন্ধকার থেকে আলো আসে এবং অনেক বস্তুকে আমরা দেখতে পাই। সেখানে দেখো, কার্বনটাকে যখন আমরা জ্বালালাম তখন কিন্তু আশেপাশে অনেক বস্তুকে দেখতে পাচ্ছি। কি হচ্ছে এখানে? কার্বনটা রাসায়নিক বিক্রিয়া করে আলো উৎপন্ন করে চারিদিকে আমরা দেখতে পাই, আলোক শক্তিতে রূপান্তরিত হয়। কার্বনটা পুড়ে আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এখানে রাসায়নিক বিক্রিয়া করলো, কার্বন হাইড্রোজেন অক্সিজেনের দহন হলো এবং আলোক শক্তি উৎপন্ন করলো। এখানে রাসায়নিক বস্তু রাসায়নিক বিক্রিয়ায় শক্তি রূপান্তরিত হয়ে এরা তাপ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। আবার দেখো, এই মোম জ্বালানোর পরে আমরা যদি মোমে হাত দিই তাহলে কি ঠান্ডা লাগে না গরম লাগে? গরম লাগে। কেন গরম লাগে? যে এই আলোক শক্তিটা তখন তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে। এখানে দুটো কথা হলো, একটা যখন মোম জ্বালালাম অন্ধকারে আমরা দেখতে পেলাম, তা আলো হলো, আলোক শক্তিতে রূপান্তর হচ্ছে। আবার যখন হাত দিলাম এটা গরম লাগলো, এটা তাপ শক্তিতে রূপান্তর হবে। এভাবে কোন রাসায়নিক বস্তু রাসায়নিক বিক্রিয়া করে এরা তাপ শক্তি বা আলোক শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। আবার দেখো, আমাদের বাড়িতে যারা গ্যাসের চুলা আছে, গ্যাসের চুলায় যখন রান্না ভাত বা তরকারি একটু উঠায় দেয়, তখন কিন্তু ওই গ্যাসের চুলাটা আগুন দিয়ে তাপ শক্তি আলো বাড়ায়। এই আলোটা তাপ শক্তিতে রূপান্তরিত হয় এবং তাপ শক্তিতে রূপান্তরিত হইয়া ভাত বা তৈরি ইত্যাদি এরা খাওয়ার যোগ্য করে তৈরি করা হয়। এখানে গ্যাসটা কিন্তু তোমার ওই হাইড্রোকার্বন যৌগ, মিথেন, কার্বন, হাইড্রোজেন মিলে হয়েছে। এই গ্যাস আলোক শক্তি এবং তাপ শক্তি দুটোতেই রূপান্তরিত হচ্ছে। তাহলে এতে গ্যাস এটা কোথেকে আসে? ওই রাসায়নিক বস্তুতে সঞ্চিত শক্তি। এই সঞ্চিত শক্তি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এরা পরিবর্তিত হয়ে এরা তাপ শক্তি অথবা আলোক শক্তিতে রূপান্তরিত হয়। এই ছিল রাসায়নিক বিক্রিয়া তাপ শক্তি। এখানে রাসায়নিক বিক্রিয়া করলো এবং তাপ শক্তি বা আলোক শক্তিতে রূপান্তরিত হয়ে গেল। তাছাড়াও দেখবে অনেক ক্ষেত্রে যেখানে একটা বিক্রিয়া দেওয়া আছে, যে খাবার সোডা প্লাস লেবু রস। খাবার সোডা কি? বেকিং পাউডার, দ্যাট মিনস সোডিয়াম বাইকার্বনেট। খাবার সোডাটা হচ্ছে বেকিং পাউডার বা সোডিয়াম বাইকার্বনেট। এখানে লেবু রসে কি থাকে? এর আগে তোমরা শিখেছো, অ্যাসিড লবণে সাইট্রিক অ্যাসিড থাকে। তাহলে এই যে খাবার সোডা যদি সাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, এই সোডিয়াম কার্বনেট কিন্তু এক ধরনের আংশিক লবণ। আমরা জানি যে ধাতুর সাথে যদি কোনো মূলক যুক্ত হয় তাহলে ওই ধাতুর লবণ উৎপন্ন করে। এটা কার্বনের এক ধরনের আংশিক লবণ। কেন আংশিক লবণ? লবণের মধ্যে সাধারণত হাইড্রোজেন থাকে না, যদি থাকে তাকে আংশিক লবণ বলা হয়ে থাকে। এই লবণের সাথে সাইট্রিক অ্যাসিড একটা বিক্রিয়া করলে সোডিয়াম সাইট্রেট, তার সঙ্গে সোডিয়াম সাইট্রেট উৎপন্ন হয়। এটা নিরপেক্ষ বস্তু তৈরি হয় এবং কার্বন ডাই অক্সাইড পানি উৎপন্ন হয়। ওপরে আবার যে টেস্ট টিউবে বা যে বিকারে এটা উৎপন্ন হয়, এবার হাত দিয়ে দেবে, ঠান্ডা লাগে। কেন ঠান্ডা লাগে? এই বিক্রিয়ায় তাপ হ্রাস পায়, তাপ শোষিত হয়। তাপ শোষিত হওয়ার ফলে এটা সাধারণত ঠান্ডা। অনেক সময় তোমার দেখো, বাড়িতে যখন খুব গরম হয় তখন পানির মধ্যে গ্লুকোজ দাও, গ্লুকোজটা দিয়ে দেখো তো ওই পানিটা ঠান্ডা হয়ে যায়। দেখছো কোন দিন? তাহলে এমনি গ্লুকোজ মুখের মধ্যে দেখো কিন্তু ঠান্ডা লাগে। কারণ
এতে তাপ হ্রাস পায় এবং এতে ঠান্ডা অনুভূত হয়। এখানেও দেখো তাপ রাসায়নিক বিক্রিয়ায় তাপ হ্রাস বৃদ্ধি ঘটে। তাছাড়া আবার দেখো এই খাবার সোডার সাথে যদি আমরা লেবু রস শেষ করে ভিনেগার কি ভিনেগার হলো অ্যাসিটিক অ্যাসিড, এই ভিনেগার যদি দিই এখানে সোডিয়াম অ্যাসিডেট তৈরি হয় এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয়। আবার চুন যদি দিই, এই অ্যাসিটিক অ্যাসিডের ভিনেগারের মধ্যে যদি চুন দিই তাহলে কি হয়, ক্যালসিয়াম অ্যাসিডেট প্রচুর তাপ উৎপন্ন হয়। তোমার দেখো যে বাড়িতে যে যখন হোয়াইট ওয়াশ করে চুনের মধ্যে যখন পানি দেয় তখন কিন্তু আমরা হাত দিলে হাত কিন্তু পুড়িয়ে যাবে, কারণ এত প্রচুর পরিমাণ তাপ শক্তি ওখানে উৎপন্ন। কেন পড়া এখানে তাপ শক্তি হ্রাস পায় এবং ফলে অধিক পরিমাণ তাপ উৎপন্নের ফলে এটা সাধারণত গরম হয়। এই কারণে রাসায়নিক বিক্রিয়ায় সাধারণত তাপ শক্তির বৃদ্ধি এবং হ্রাস ঘটে। কথা ক্লিয়ার? কোথায় বৃদ্ধি হলো আর কোথায় হ্রাস ঘটলো? আমরা যখন লেবু রসের মধ্যে বেকিং পাউডার বা খাবার সোডা দিলাম, সেক্ষেত্রে তাপ শোষিত হলো বা হ্রাস পালো, ফলে সোডিয়াম সাইডের উপরে করেছে। আবার খাবার সোডার চুনের মধ্যে যখন আমরা ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড দিলাম, তখন কিন্তু ক্যালসিয়ামের অ্যাসিডেট তৈরি করলো এবং পানি তৈরি করছে এবং এখানে প্রচুর তাপ শক্তি উৎপন্ন হচ্ছে, কারণ এখানে তাপ শক্তি বৃদ্ধি পাচ্ছে, ফলে এটা অত্যন্ত গরম অনুভূত হচ্ছে। এভাবেই রাসায়নিক বিক্রিয়ায় সাধারণত তাপ ও আলোক শক্তির রূপান্তর ঘটে এবং রাসায়নিক বিক্রিয়ায় সাধারণত তাপের হ্রাস বৃদ্ধি ঘটে। এটা গেল তোমার অধ্যায় 10 থেকে 12। এবার আসি আমরা পাঠ 12 থেকে 14। এখানে আলোচনা আছে শুষ্ক কোষ এবং তড়িৎ বিশ্লেষণ। শুষ্ক কোষ এবং অর্থাৎ কোন যৌগিক পদার্থকে আমরা রাসায়নিক তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কিভাবে আলাদা করতে পারি, কিভাবে তড়িৎটা প্রবাহিত হয়। এটা এই শুষ্ক কোষ হচ্ছে কি, আমরা বাড়িতে টর্চ লাইট, খেলনা, রিমোট কন্ট্রোল, তারপরে বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যাটারি ব্যবহার করি। এই ব্যাটারিটাই হলো শুষ্ক কোষ। এই শুষ্ক কোষটা কিভাবে তৈরি করা হয়? শুষ্ক কোষ কিভাবে তৈরি করা হয়? দ্যাট মিনস ড্রাই সেল। শুষ্ক কোষ মানে ড্রাই সেল। শুষ্ক আমরা এখানে একটা ব্যাটারি তৈরির চিত্র দেওয়া আছে, দেখো এখানে আমরা কোষ আলোচনা করছি। দেখো অধ্যায় 12 থেকে 14 শুষ্ক কোষ বা তড়িৎ বিশ্লেষণ আলোচনা হবে। তড়িৎ বিশ্লেষণ শুষ্ক কোষ কাকে বলে? শুষ্ক কোষ হলো আমরা ঘড়ি, তারপরে টর্চ লাইট, খেলনা, রিমোট কন্ট্রোল ইত্যাদিতে যে ব্যাটারি ব্যবহার করা হয়, এই ব্যাটারিকে বলা হয় শুষ্ক কোষ। যেমন আমরা এই শুষ্ক কোষটা কিভাবে তৈরি করা হয়? আর সাধারণত মোটর বা বিভিন্ন যানবাহনে যে ব্যবহার সেটা হলো সেগুলো শুষ্ক কোষ নয়, তোমার তরলপদার্থ থাকে, তার মধ্যে এসিড থাকে। এখানে দেখো শুষ্ক কোষ কিভাবে তৈরি করা হয়। শুষ্ক তৈরির পদ্ধতি হলো আমাকে একটা দস্তার চোঙ নিতে হবে, একটা কার্বন দণ্ড নিতে হবে, কিন্তু পিসের আবরণ কিছু পিসের আবরণ কিছু নিতে হবে, পিসের গুঁড়ো আর কি। তারপরে এখানে রাসায়নিক পদার্থ লাগবে, অ্যামোনিয়াম ক্লোরাইড লাগবে, কয়লার গুঁড়া লাগবে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ইত্যাদি লাগবে। এগুলো লাগবে, একটা ধাতব পাত টুপি লাগবে। এগুলো দিয়ে আমরা একটা শুষ্ক কোষ তৈরি করতে পারি। যেমন দেখো এখানে এই যে একটা চোঙ না হচ্ছে, এটা একটা চোঙ। এই চোঙটা হলো দস্তা দিয়ে তৈরি, দ্যাট মিনস জিঙ্ক বা দস্তা দিয়ে তৈরি করা হয়েছে। এটা তৈরি করার পরে এর মধ্যে একটা সংযোগ করে আমরা একটা ওই খোলক বসাই দিছি। দেওয়ার পরে এর মধ্যে কি করছি, অ্যামোনিয়াম ক্লোরাইড নিষাদক এবং কয়লার গুঁড়া বা কার্বন এবং ম্যাঙ্গানিজ অক্সাইডের মিশ্রণ করে নিয়ে তার মধ্যে কি করছি, পানি দিছি। পানি দিয়া এটা পেস্ট, আমরা যদি পেস্ট দাঁত যেরকম পেস্ট বা লেই তৈরি করছি। লেই পেস্ট বলতো যে আমরা ব্রাশ করি না, পেস্ট দেয়া ওই ধরনের লেই তৈরি করছি। করার ফলে এই লেইগুলা এই যে দণ্ডটা আছে দণ্ডের মধ্যে সুন্দর করে এটা বসাই দিছি, ভরে দিছি। দেওয়ার ফলে এই 10টার পাতের মধ্যে বসানোর ফলে এর মধ্যে দিয়ে আমরা কি করছি, একটা কার্বন দণ্ড ঢুকাই দিচ্ছি। কার্বন দণ্ড এমনভাবে প্রবেশ করায় দিই যাতে কোনো 10টার পাত স্পর্শ না করে। ওটা ক্লিয়ার?
এখানে 10টার পাত নিছি এবং কার্বন দণ্ড নিছি। কার্বন দণ্ড এমনভাবে প্রবেশ করাতে হবে যাতে এই কার্বন দণ্ড 10টার পাতটাকে স্পর্শ না করে। কেন? এখানে 10টার পাতটা হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করবে, দ্যাট মিনস নেগেটিভ হিসেবে কাজ করবে। আর এই কার্বন দণ্ডের মাথায় একটা ধাতব টুপি, তামার ধাতব টুপি স্থাপন করে দিই, যা এই ব্যাটারির ক্যাথোড হিসেবে কাজ করবে। এখন এই 10টার দণ্ডে কার্বন দণ্ডের দিয়ে কিছুটা আমরা পিসের আবরণ বসাই দিই, পিসের আবরণ বসাই দিই। দেওয়ার ফলে কি হবে যে দিলে এখন যদি আমরা এই এটা যদি টর্চ লাইটে আবার দিই তাহলে দেখবে যে এখানে অটোমেটিকলি আলো দিচ্ছে। এই যে এটা হলো দিয়ে পরে এটা এই ধাতব দণ্ড ক্যাথোড হিসেবে এবং অ্যানোড দণ্ড অ্যানোড হিসেবে 10টার দণ্ড অ্যানোড হিসেবে কাজ করবে। তাহলে কমপ্লিটলি একটা শুষ্ক কোষ তৈরি হয়ে যাবে। এই শুষ্ক কোষে আমরা যদি তামার তার যোগ করে দিয়ে এখানে যদি আমরা বাল্ব দেই, দুটো তার দিয়ে, একটা তার ক্যাথোডের সাথে আর একটা অ্যানোডের সাথে দিয়ে যদি আমরা এখানে বাল্ব দিই তাহলে বাল্বটা জ্বলে উঠবে। সেটা একটা কমপ্লিটলি একটা আবরণ সৃষ্টি, একটা বর্তনের সৃষ্টি হবে এবং কমপ্লিট তারা আলো দিতে থাকবে। এটা হলো শুষ্ক কোষ তৈরি। কথা ক্লিয়ার? আবার দেখো যে আমরা প্রথমে 10টার একটা চোঙ নিছি, এই চোঙের মধ্যে আমরা কি করছি, অ্যামোনিয়াম ক্লোরাইড, কয়লার গুঁড়া এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের মিশ্রণ দিছি। সুন্দর করে মিক্সড করার পরে ওর মধ্যে পানি দিছি, এমন পরিমাণ পানি দিছি যা ওটা পেস্টের মতো হয়, যাকে লেই বলা হয়, পেস্ট বা লেই বলা হয়। এই লেইটা 10টার খোলকের মধ্যে এরা ভরাই দিছি। দেওয়ার ফলে তার মধ্যে কি করছি, একটা কার্বন দণ্ড বসাই দিছি। বসায় দেওয়ার ফলে কি হয়েছে, এই দণ্ডটাকে এমন ভাবে স্থাপন করছি যেন যাতে এটা কোনো ক্রমেই 10টার পাতে স্পর্শ না করে। আমরা কার্বন সারের মূল্য দিয়ে আমরা পিসের বিভিন্ন গুঁড়া ঢুকাই দিই বা বসাই দিই। দেওয়ার ফলে ঠিক কার্বন দণ্ডের মাথায় একটা ধাতব টুপি পরাই দিই। তাহলে পরাই দেওয়ার ফলে কি হবে, এই ধাতব টুপিটা এই জন্য দিলাম যে কোনো পজিটিভ বা নেগেটিভ একটা ক্যাথোড এবং অ্যানোড সাধারণত সে পূর্ণাঙ্গ বর্তনী তো আর হবে না। তাহলে এখানে ধাতব টুপিটা, ধাতব টুপিটা পজিটিভ বা ক্যাথোড হিসেবে কাজ করবে। আবার এই যে 10টার পার্ট যেটা, 10টার খোলক চোঙ যেটা, এই 10টার চোঙটা নেগেটিভ বা দ্যাট মিনস অ্যানোড হিসেবে কাজ করবে। এখন আমরা কি করি, তাহলে এটা করার ফলে যেহেতু ক্যাথোড এবং অ্যানোড থেকে গেল, এটা কমপ্লিটলি একটা ডায়াসেল তৈরি হয়ে গেল। আসলে এই ডায়াসেল দ্বারা আলো জ্বলানো সম্ভব কিনা, তখন আমরা কি করবো, দুটো তামার তার নিয়ে এই দুটো তামার তার একটা ক্যাথোড এবং অ্যানোডের সংস্থাপন করে ওই তারের মাথায় যদি আমরা বাল্ব সেট করে দিই, অটোমেটিক আলো জ্বলে গেছে। এর থেকে আমরা বুঝতে পারি যে এটা কমপ্লিটলি একটা শুষ্ক কোষ তৈরি হয়েছে। ক্লিয়ার? এবার আমরা আসি তড়িৎ বিশ্লেষণ। এরপর আসি আমরা তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণটা কি জিনিস? তড়িৎ মানে বিদ্যুৎ। বিদ্যুতের সাহায্যে কোনো পদার্থকে যদি ভেঙে একাধিক পদার্থের আলাদা করা যায়, সেই প্রক্রিয়ার নাম হলো তড়িৎ বিশ্লেষণ। অর্থাৎ গলিত বা বিগলিত বা দ্রবীভূত অবস্থায় কোনো পদার্থকে বিভক্ত করে, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় বিভক্ত করে একাধিক পদার্থে রূপান্তর করার নামই হলো তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ দুই প্রকার, এটা তড়িৎ বিশ্লেষ্য আর একটা তড়িৎ অবিশ্লেষ্য। যে পদার্থগুলা বিগলিত বা দ্রবীভূত হয় এবং বিদ্যুৎ পরিবাহিত হয় তাকে বলা হয় বিশ্লেষ্য। যেমন পানি, সোডিয়াম ক্লোরাইড কিন্তু বিগলিত অবস্থা ছাড়া তার কঠিন অবস্থায় তড়িৎ পরিবাহিত হয় না, এটা বিগলিত অবস্থা বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ প্রবাহিত হয়। আবার কিছু কিছু বস্তু আছে যে তারা বিগলিত দ্রবীভূত অবস্থায় হয়তো বিদ্যুৎ পরিবাহিত হয় না, যেমন গ্লুকোজ, চিনি। এখানে তড়িৎ বিশ্লেষণ হচ্ছে যে বিগলিত অথবা দ্রবীভূত অবস্থায় রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যে ওদেরকে অর্থে উপাদানে, অর্থাৎ ওই যেগুলো যৌগিক পদার্থকে তার বিভিন্ন মৌলিক পদার্থে বিভক্ত করার নামই হলো তড়িৎ বিশ্লেষ্য। দুই প্রকার, একটা তড়িৎ বিশ্লেষ্য আর তড়িৎ অবিশ্লেষ্য। কিছু বস্তু আছে গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষণ করে,
তড়িৎ প্রবাহিত হয়, তাহলে তড়িৎ যদি প্রবাহিত হয় তখন তাকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্য। আর কিছু পদার্থ আছে যা কঠিন অবস্থা অথবা দ্রবীভূত অবস্থা অথবা বিগলিত অবস্থা, যে কোনো অবস্থাতেই বিদ্যুৎ পরিবাহিত হয় না, বিদ্যুৎ যায় না। অনেক সময় আমাদের বিদ্যুৎ স্পর্শের সঙ্গে আমরা বিদ্যুৎ আকৃষ্ট হই, আবার দেখো রবার জাতীয় কোনো বিদ্যুৎ প্রবাহিত হয় না। তাহলে এই যে ধ্রুবিত অবস্থা কিংবা বিগলিত অবস্থায় বিদ্যুৎ প্রবাহিত হয় না, এই পদার্থগুলোকে বলা আছে তড়িৎ অবিশ্লেষ্য। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি চিনি বা গ্লুকোজ, এদের পানির মধ্যে দিলেও এর মধ্যে কোনো বিদ্যুৎ প্রবাহিত হয় না। এখানে কিভাবে আমরা কোনো পদার্থকে তড়িৎ বিশ্লেষণ করতে পারি? এখানে দেখো দুটো উদাহরণ দেওয়া আছে, একটা আছে পানি, একটা আছে সোডিয়াম ক্লোরাইড। এটা একটা বিকার, এই বিকারের মধ্যে আমরা দুটা জিঙ্কের দণ্ড নিচ্ছি। জিঙ্কের দুটো দণ্ড, জিঙ্কের একটা দণ্ড অ্যানোড এবং আরেকটা দণ্ড ক্যাথোড হিসাবে কাজ করেছে। এই যে দুটো দণ্ড তামার তার দিয়ে আমরা এটা ব্যাটারির সাথে সংযুক্ত করে দিচ্ছি। সংযুক্ত করে দেওয়ার ফলে এখানে বিদ্যুৎ প্রবাহিত হয়ে এই সোডিয়াম ক্লোরাইড ভেঙে গেছে। যে এই কুলিং গ্যাস, সোডিয়াম একটা কুলিং গ্যাস ঋণাত্মক হিসাবে দেখো এই যে আবরণ দেখা যাচ্ছে বুদবুদ, এই বুদবুদ সৃষ্টি হচ্ছে, কুলিং গ্যাসের বুদবুদ, এখানে সোডিয়ামের আবরণ সৃষ্টি করছে। ফলে এই কুলিং গ্যাসের বুদবুদ এটা জিঙ্কের অ্যানোডে এবং সোডিয়ামের এটা পজিটিভ ধনাত্মক এটা জিঙ্কের ক্যাথোডে আসা সংযুক্ত হচ্ছে। এইভাবে বিদ্যুৎ প্রবাহিতর ফলে এই সোডিয়াম ক্লোরাইড ভেঙে এই কুলিং ঋণাত্মক হিসাবে অ্যানোডে এবং সোডিয়াম পজিটিভ অর্থাৎ ধনাত্মক হিসাবে ক্যাথোডে সংযুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড বিশ্লেষিত হচ্ছে। অন্যভাবে আমরা যদি পানির কথা বলি, তাহলে পানির মধ্যে কি কি থাকে? হাইড্রক্সিল আয়ন থাকে, হাইড্রোজেন আয়ন থাকে। এখানে হাইড্রোজেন আয়নটা পজিটিভ এবং হাইড্রক্সিল আয়ন নেগেটিভ, অর্থাৎ পজিটিভটা ক্যাথোডে এবং নেগেটিভ অ্যানোডে গিয়ে হাইড্রক্সাইডে বিস্মিত হয়। এইভাবে সোডিয়াম ক্লোরাইড কিংবা পানিকে আমরা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় আলাদা করতে পারি বিভিন্ন কার্বন এই ক্যাথোড এবং অ্যানোড দণ্ড ব্যবহার করে এবং ব্যাটারির সাহায্যে। এটা গেল তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। এটা এই অধ্যায়ে মোটামুটি আমরা শেষ করছি হয়েছে। তো আমাদের আজকে আলোচ্য বিষয় ছিল যে বিভিন্ন প্রকার রাসায়নিক বিক্রিয়ায় থেকে তাপ শক্তি রূপান্তর। তা আমরা জানি যে এই শক্তিটা কোত্থেকে আসে, যে রাসায়নিক বস্তুতে অন্তর্নিহিত শক্তি আমরা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তাপ শক্তি বা আলো শক্তিতে রূপান্তরিত করা, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, প্রক্রিয়া মানে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে রূপান্তরিত করা যায়। তারপরে রাসায়নিক বিক্রিয়ায় তাপ শক্তি হ্রাস বৃদ্ধি ঘটে, তারও আমরা দুটো এখানে যে রূপান্তরটা দিয়েছি আমরা মোমবাতির সাহায্যে কিংবা গ্যাসের চুলার সাহায্যে এটা আমরা ব্যাখ্যা করেছি। তারপর আমরা এখানে বলছি যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ শক্তি হ্রাস বৃদ্ধি ঘটে, কোনো সময় কমে যায়, কোনো সময় বৃদ্ধি, একে বলা হচ্ছে ডেল্টা এস। ডেল্টা এস এটা তোমাদের নাই, তো যাই এটা হ্রাস বৃদ্ধি ঘটে। এখানে আবার দেখা যাচ্ছে যে খাবার সোডার সাথে খাবার সোডার মধ্যে অর্থাৎ লেবু রস খাবার সোডা মিক্সার করি, তো এখানে সোডিয়াম সাইট্রেট নামে এক ধরনের লবণ তৈরি হয় যাদের নিরপেক্ষ, এবং যে যেখানে তৈরি হয় সেখানে হাত দিলে খুব ঠান্ডা অনুভূত হয়। কখন ঠান্ডা হয়? যখন তাপ শক্তি হ্রাস পায়। যেমন দেখো গ্রীষ্মকালে খুবই গরম, কেন গরম? তাপ শক্তি বৃদ্ধি বেশি আছে, সূর্যের তাপ বেশি লাগে। আবার পক্ষান্তরে দেখো যখন আমাদের শীতকাল পড়ে তখন ঠান্ডা সময় ঠান্ডা লাগে, কেন ঠান্ডা লাগে? যেখানে তাপ শক্তি হ্রাস পায়, তাপ শক্তি হ্রাস পায়। তেমনি এই বিক্রিয়াতেও তাই, সেম জিনিস। বিক্রিয়াতে এখানে তোমার খাবার সোডার সাথে আমরা লেবু রসের মধ্যে খাবার সোডা দিচ্ছি, দেওয়ার ফলে এখানে সোডিয়াম সাইট্রেট উৎপন্ন হচ্ছে, এবং এটা যদি আমরা হাত দিয়ে দেখি তা দেখা যায় ঠান্ডা লাগে। যেহেতু ঠান্ডা লাগে তাহলে আমরা যেহেতু বললাম শীতকাল তাপ কম, তাহলে এখানে তাপটা হ্রাস হয়েছে, কমে গেছে। পক্ষান্তরে দেখো চুনের মধ্যে যদি আমরা এই ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড, অনেক সময় প্রশ্ন আসতে পারে ভিনেগার কি, তাই না? ভিনেগারের সংকেত কি বা খাবার সোডার সংকেত কি, এরকম অনেক সময় প্রশ্ন আসে। তাহলে ক্যালসিয়াম অক্সাইডের সাথে আমরা চুনের পানির সাথে যদি আমরা এই ভিনেগার বা অ্যাসিড অ্যাসিড দিই, তাহলে দেখা যায় ক্যালসিয়াম অ্যাসিটেট নামে এক ধরনের লবণ তৈরি হয় যা অত্যাধিক তাপ উৎপন্ন করে এবং প্রচুর তাপ শক্তি উৎপন্ন হয়, কারণ এখানে তাপ শক্তি বৃদ্ধি পায়, ফলে এটা গরম অনুভূত হয়। অনেক সময় যখন আমরা বাড়িতে চুল কাম করি, দেখবো শুকনো চুল মানে পানি দিয়ে একটু হাত দিয়ে দেখো
কি হারে হাত ফসা পড়ে যাবে, এত গরম, এত প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হয়। ফলে আমরা বুঝতে পারি যে রাসায়নিক বিক্রিয়াতেও সাধারণত তাপ শক্তির বৃদ্ধি বা হ্রাস ঘটে। এখানে প্রশ্ন হতে পারে যে লেবুর রসে কোন অ্যাসিড থাকে? এটা আমরা আগে শিখেছি যে সেই অ্যাসিডের সংকেতটা কি। এটা মোম কি কি রাসায়নিক দ্রব্য দিয়ে তৈরি? মোম কি কি রাসায়নিক, এখানে দেখো পরিষ্কার করে দেওয়া আছে, কার্বন এবং হাইড্রোজেন, এই দুটি রাসায়নিক পদার্থ দিয়া সাধারণত মোম তৈরি করা হয়, তৈরি করা হয়। আবার এখানে প্রশ্ন হতে পারে যে চুনের সংকেত কি, বা ভিনেগার বা অ্যাসিডের সংকেত কি, ইত্যাদি। এই বিক্রিয়ার মধ্যে কিন্তু অনেকগুলো প্রশ্ন অন্তর্নিহিত হয়ে আছে, এটা প্রশ্ন হতে পারে। তাহলে এখানে আছে কিভাবে ডাইসিল তৈরি করা হয়, কিভাবে সোডিয়াম ক্লোরাইড তৈরি বিশ্লেষণ করা যায়, এটা আমরা আলোচনা করেছি। তো এই অধ্যায় মোটামুটি আমরা শেষ করে দিলাম। তো যদি তোমাদের কোনো সমস্যা থাকে, তোমরা, আমি আগেও বলি, সবসময় বলি, এই সমস্যা থাকলে তোমরা পার্সোনাল যোগাযোগ করে এই অধ্যায়ের যে কোনো প্রশ্ন বুঝতে কোথাও সমস্যা হয় বা অসুবিধা হয় তাহলে আমার কাছ থেকে তোমরা জানিয়ে নেওয়ার চেষ্টা করবে। আর পরবর্তীতে আমাদের দুটা অধ্যায় হয়ে গেল, এর আগে আমি আলোচনা করেছি এসিড, ক্ষার, লবণ, এবং আজকে এই রাসায়নিক বিক্রিয়া, দুটো মোস্ট ইম্পর্টেন্ট এই অধ্যায়। এই দুটো অধ্যায় থেকে তোমরা প্রত্যেকটা পরীক্ষাতেই তোমাদের কমন থাকবেই, কেন প্রশ্ন আসবেই, দুটা প্রশ্ন, এটা তো সুন্দর করে পড়বে। আর এই করোনাকালীন সময়, এটা অত্যন্ত আমাদের মহামারীর সময়, এই সময়টা তোমার সতর্ক থাকবে, বাইরে কোনো ক্রমে বাড়াবে না, বিনা প্রয়োজনে যদি বাইরে বাড়াও তাহলে তোমরা স্বাস্থ্যসম্মতভাবে বাইরে যাবে, আর ঘন ঘন হাত ধোবে, মাস্ক ব্যবহার করবে। তোমার সবাই ভালো থাকো, এই আশাবাদ ব্যক্ত করছি, এবং তোমাদের জন্য দোয়া করি, তোমাদের আল্লাহ পাক তোমাদের ভালো রাখে। তোমরা আমার জন্য দোয়া করো, আল্লাহ পাক আমাকে ভালো রাখে, আমি অসুস্থ মানুষ, আল্লাহ পাক আমার জন্য তোমার দোয়া করো, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে। তোমাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফিজ।